শহর মানুষের জন্য পৃথিবীটা আসলেই খুব সহজ। তাদের কখনো অতিরিক্ত চিন্তা ভাবনা থাকে না বললেই চলে। ধারাই তার জলজ্যান্ত উদাহরণ। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর শ্রাবণ পড়েছে মহাবিপাকে। ঘরে ঢুকতেই অস্বস্তি হচ্ছে তার। আজ তো ওরা একই ঘরে থাকবে, আবার ঘরে কোনো সোফা বা ডিভান কিছুই নেই। তবে কি আজ ধারার সাথে এক বিছানায় শুতে হবে? বিষয়টা কোনোভাবে মানতে পারছে না শ্রাবণ। সে নিজেও জানে এমন আচরণ করা উইয়ার্ড, খুবই অযৌক্তিক, কিন্তু এতে তারই বা দোষ কি? হুট করে একটা বাচ্চা মেয়ের সাথে সম্পর্কে বাধা যায় নাকি? শ্রাবণ যতবারই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ততবারই বয়সের ফারাকটা মাথায় চক্কর খাচ্ছে। দাঁড়ার দিকে তাকিয়ে বউ ভাবতেও গেল বিরক্ত লাগে তার। শ্রাবণের যতই যাই হোক না কেন, দিন শেষে যখন মনে পড়ে এই মেয়েটা তার বউ, তখনই বিরক্তিতে মুখ কুঁচকে উঠেছে তার। কিছুই ভালো লাগছে না। বিয়ে, বউ, সংসার, এগুলো নিয়ে প্রত্যেক পুরুষেরই স্বপ্ন থাকে, মনে থাকে গোপন এক ছবি আঁকা ক্যানভাস। একটা সময় তারা ভাবে সন্ধ্যার পর ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরবে, দরজা অপেক্ষা করবে একটা চুপচাপ হাসি মাখা মুখ, এক কাপ চা এগিয়ে দিবে কেউ, জানলার ধারে বসে দুজনেই চুপ করে গল্পহীন গল্প বলবে। তারা চায় এমন এক সঙ্গী যার চোখে নিজের জন্য মায়া থাকবে, অথচ সেই মায়ের ভেতরে থাকবে প্রাপ্তবয়স্ক বোঝাপড়া। কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবের বাড়িতে পা রাখে, তখন অনেক সময় তার গড়নটা ভেঙে যায়। শ্রাবণের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। আজ রাতটা তাকে একটা অচেনা পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। খাওয়া দাওয়া শেষে ঘরে পা দিয়েই যেন শরীরে কোথাও সুতোর মতো টান লেগেছে। একটাই বিছানা, কিন্তু একজন সম্পূর্ণ অপরিচিত বয়সে অনেক ছোট এক মেয়ের পাশে শোয়া। তাকে স্ত্রী বলে মানা, এই বিষয়টাই এতটাই বিচ্ছিরি লাগে শ্রাবণের, যেন নিজের ভেতরে স্বাভাবিকতাকেও কষ্ট দিয়ে ছেলে নতুন কিছু মেনে নিতে হচ্ছে। শ্রাবণ যত নিজেকে বোঝাতে চায় সব ঠিক, আই নো এখন এটা রিয়েল লাইফ, ততবারই একটা ঘোর লাগা অস্বস্তি শরীরকে জড়িয়ে ধরে। ধারার দিকে তাকালে সে কখনো দেখে না যে তার সংসারী সঙ্গী হতে পারে, বরং একটা সদ্য কিশোর পেরোনো বাচ্চা মেয়ের মতো মনে হয়। বয়সের ফারাকটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তুই এই মেয়ের স্বামী। কেমন করে? এবং ঠিক এখানে শ্রাবণের এমন আচরণ অস্বাভাবিক নয়, বরং স্বাভাবিক। কারণ সম্পর্কের মৌলিক ভিত্তি হলো সমতা, বয়স, মানসিকতা, পারিপার্শ্বিক বোঝাপড়া। এসব কিছুর যখন ভারসাম্য থাকে না, তখনই সম্পর্ক হয় দায়িত্বের বোঝা। একটা মানুষ যখন নিজেকে মানতে গিয়ে প্রতিনিয়ত নিজেকে ঠকায়, তখন সে ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠছে। শ্রাবণের সেই বিরক্ত আসলে ধারার উপর নয়, তা তার নিজের বাস্তবতা নিয়ে, নিজেরই সিদ্ধান্তের প্রতি একরকম অভিমান। একটা মানুষ যখন এমন বাস্তবতার মুখোমুখি হয়, তখন তার অস্বস্তি, ক্লান্তি আর ছটফটানি সবই আসলে মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। শ্রাবণ হয়তো ভালোবাসা খুঁজতে চায়, কিন্তু সেই ভালোবাসার পথে যে ছায়া পড়েছে বয়সের তফাতে, তা তাকে ফিরিয়ে রাখছে একটা অস্পষ্ট কষ্টে, অজানা অপরাধ বোধে। কিন্তু কি আর করার, জন্ম মৃত্যু বিয়ে তো উপরওয়ালার হাতে। দীর্ঘশ্বাস ফেল শ্রাবণ, বড় করে শ্বাস নিয়ে ঘরে ঢুকলো, কিন্তু সহসা অবাক হলো। বিস্ময় তাকিয়ে রইল মেঝেতে হাঁটু গেড়ে বসে মাদুর পিছিয়ে গোছাতে থাকা ধারার দিকে। মেঝেতে বিছানা পাচ্ছে মেয়েটা, কিন্তু কার জন্য? শ্রাবণের জন্য তো মনে হলো না। তাহলে কি নিজের জন্যই? ঠোঁট ভিজিয়ে এগিয়ে আসলো শ্রাবণ, এক পলক ঠিকঠাক মতো তাকাতে বুঝলো মেয়েটা মাত্রই গোসল করেছে। আশ্চর্য, এই রাতে গোসল করার দরকারটা কি ছিল? ভেজা চুল নিয়ে এই রাতে শুয়ে পড়লে তো ঠান্ডা লাগতে পারে। গলা খাকারি দিয়ে মনোযোগ আকর্ষণ করলো শ্রাবণ। তৎক্ষণাৎ মেঝেতে বিছানা গোছাতে থাকা ধারা ফট করে তাকে তড়িঘড়ি করে বলল, আমি আপনার বিছানা গুছিয়ে দিয়েছি, খাটে শুয়ে পড়ুন। নতুন বালিশও রেখেছি, ঘুমোতে অসুবিধা হবে না বোধহয়। শ্রাবণ শূন্য চোখে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। আচ্ছা, এই রাতের স্নিগ্ধতায় কি মেয়েটাকে আরেকটু মায়াবী লাগছে? এত স্নিগ্ধ দেখাচ্ছে কেন মেয়েটাকে? এত সুন্দর লাগছে কেন? শ্রাবণের অপলক দৃষ্টি দেখে চোখ পিটপিট করে তাকালো ধারা, মিনমিন করে বলল, কিছু বলবেন? সম্বিত ফিরে পেল শ্রাবণ, আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, মেঝেতেই বিছানা পাচ্ছে যে,
মানে তুমি মেঝেতে ঘুমাতে পারবে? ধারা হাসলো, গাল ফুলিয়ে শব্দহীন হাসলো। হাসিটার মানে বুঝলো না শ্রাবণ, তবে মুখটা বেশ শুকনো মনে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটা উপহাস করে হাসছে। শ্রাবণ তাকিয়ে রইল ফ্রিকুসকে, হাসি বন্ধ করে। একটু সময় নিয়ে ধারা এবার বলল। আপনি শুয়ে পড়ুন। শ্রাবণ আর কিছু বলল না, খাটের উপরে রাখা নতুন বালিশটাতে মাথা রেখে শুয়ে পড়ল। দাঁড়া কিছুক্ষণ বসে থেকে আলো নিভিয়ে দিল, জানালার পর্দা সরিয়ে দিল। চাঁদের আলো ঝিলিক মেরে রুমে আসছে। জোছনা মাখা রাত আজ, তাই রুম অন্ধকার থাকলেও সবকিছু মোটামুটি আবছা আলোয় দেখা যাচ্ছে। ধারা ধীর পায়ে এসে নিজের পাতানো মাদুরের উপর শুয়ে পড়ল। পাতলা একখানা কম্বল নিজেকে মুড়িয়ে নিল। চুলগুলো এখনো কিছুটা ভেজা, কিন্তু সে পাত্তা দিল না। যেন তীব্র ক্লান্তির গায়ে জড়িয়ে আছে নরম ধৈর্য। চোখ বন্ধ করার আগে একবার তাকালো জানালার দিকে। জানালার পর্দা হালকা সরিয়ে রাখা, সেই ফাঁক গলে চাঁদের আলো ঘরে ঢুকছে না। আলো নয় ঠিক, যেন দুধে ধোয়া কোনো কোমল ছায়া। সারা ঘরে ছড়িয়ে পড়েছে একটা মায়াবী আবছা স্নিগ্ধতা। দেয়ালের কোণে ছায়ারা নড়ছে, বাতাস নেই তেমন, তবুও পর্দাটা টুকটাক দুলছে। শ্রাবণের চোখও খোলা, মাথা নিচু করে বিছানায় শুয়ে আছে সে। পাশে তাকিয়ে সেই আলোয় মোড়া ঘরটাকে দেখেছে। ঘরটা হঠাৎই যেন নিঃশব্দ এক কবিতা হয়ে উঠেছে। মনে হচ্ছে এই ঘরে এখন আর মানুষ নেই। আছে জ্যোৎস্নার আলো, পাথর গলা নরম নিঃশ্বাস, আছে দুইটা মন যার মাঝখানে বয়স, অস্বস্তি এবং কিছু ভাবনা বলা ভাষাও জমে আছে। শ্রাবণ জানে না এই রাতে সে ঘুমাতে পারবে কিনা, কিন্তু তার মনে গ্লানি, বিরক্তি, অস্থিরতা ভেতর দিয়েও এই আলো, এই নীরবতা আর মেঝেতে শুয়ে থাকা মেয়েটার পাশে একটা অদ্ভুত প্রশান্তি ছায়া ফেলছে। ঘুম না আসুক বা আসুক, এই রাতটা সে মনে রাখবে, কারণ এবার প্রথমবার সে বাস্তবতাকে আরেকটু নরমভাবে দেখতে শুরু করেছে। জ্যোৎস্নার আলোয় ম্লান করেছে ঘরের প্রতিটি কোণা। জানালার ফাঁক গলে নরম আলো এসে পড়েছে বারান্দার ভেতরটায়। বাতাসের শব্দ নেই, দূরে শুধু একটা পাখির মাঝে মাঝে ডেকে উঠে, যেন এই নীরবতা আরও প্রকট করে তোলার জন্য। পার্টিতে মেলে রাখা বালিশের উপর চুপচাপ ছড়িয়ে রয়েছে ধারা চোল। ও একপাশ কাত হয়ে শুয়ে আছে, তবে ঘুমায়নি। নিঃশ্বাসের গতিবিধিও যেন শুনতে পাওয়া যায়, এতটাই নীরবতা চারিপাশে। অন্য পাশে শ্রাবণ সামান্য উঠিয়ে রাখা মাথাটা বালিশে রেখে ছাদের দিকে তাকিয়ে আছে। সিলিং ফ্যান ঘোরে না, কেবল থেমে থেমে থাকা পাখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যেন নিজের কিছুই ভাবনায় পেছনে ফেলে এসেছে। তার চোখে এখন ঘুম নেই, কিন্তু ক্লান্তি আছে। ধারা পাশেই আছে, ঠিকই জানে সে, তবু কিচ্ছু বলছে না, বলার ইচ্ছেও নেই, কারণ এই নীরবতা তার নিজের ভিতরকার কথাগুলো যেন শুনতে দিচ্ছে। জ্যোৎস্নার আলো, পাকা নীরবতা আর এই রাত সব মিলে যেন একরকম অপার্থিব হয়ে উঠেছে সময়টা। মনে হচ্ছে এক মুহূর্ত থেমে আছে, না জেগে থাকা, না ঘুমিয়ে পড়া, শুধু নিঃশব্দে বয়ে যাচ্ছে শ্রাবণ আর ধারার মধ্যকার কিছু না বলা অনুভব। শ্রাবণের চোখের পাতা কাঁপছে না, চোখ জোড়া যেন চিন্তা আটকে গেছে। মনের গভীরে একটা প্রশ্ন ঘুরছে, দাঁড়া একটু আগে ওভাবে উপহাস করে হাসলো কেন? ওই হাসির পেছনে কি ছিল? ঠাট্টা, রাগ, কষ্ট, নাকি লুকোনো কিছু? হালকা ছোট বাঁকানো সেই চেনা ভঙ্গিমার হাসি, কিন্তু আজ যেন সেটার মধ্যে কাটার মতো খোঁচা লাগছে শ্রাবণের মনে। মনে হচ্ছে কিছু একটা সে বুঝতে পারছে না, কিছু একটা তার হাতছাড়া হয়ে যাচ্ছে। ও দেখলো পাশেই ধারা মেঝেতে এক পাশে শুয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কেবল তার চুলগুলো ছড়িয়ে আছে ফাটির উপর। নিঃশব্দে নিঃশ্বাস পড়ছে তার। শ্রাবণে ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, তুমি হাসলে কেন? কিন্তু শব্দ না করে শুধু নীরবে তাকিয়ে থাকে সিলিং ফ্যানে, যেন উত্তর সেখানেই কোথাও ঘুরপাক খাচ্ছে। নিজেকে আর দমাতে পারল না শ্রাবণ। শুকনো একটা ঢোক গিলে মেঝেতে শুয়ে থাকা ধারার দিকে তাকে গুমট স্বরে বলল, তুমি কি ঘুমিয়েছ? কেবলই চোখ বুঝেছিল ধারা। শ্রাবণের কণ্ঠ পেতে চমকে তাকালো, ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকিয়ে মাথা নেড়ে না বুঝিয়ে বেশি ধাতস্থ কণ্ঠে বলল, কিছু লাগবে আপনার? শ্রাবণ এবার সোজা হয়ে পাশে ফিরে শোয়, ধারার দিকে কাত হয়ে মেঝেতে তাকিয়ে বলে, তুমি তখন হাসলে কেন ওভাবে? ধারা প্রথমে বুঝতে পারলো না, কিছুক্ষণ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, বলল, কখন?
শ্রাবণ এবার ঠোঁট ফিচিয়ে বলল। একটু আগে। এবার হয়তো মনে পড়লো ধারা, সেও এবার শ্রাবণের দিকে পাশ ফিরে কাঁথে শুয়ে পড়ল। বিছানায় অতির আগ্রহী চোখ নিয়ে শুয়ে থাকা শ্রাবণের দিকে তাকে ছোচে সুখ হাসি রেখা চেনে বলল। আপনি যে জিজ্ঞেস করলেন মেঝেতে ঘুমোতে আমার সমস্যা হবে কিনা, সেই কথাটা শুনেই হাসি পেল। শ্রাবণ ফ্রুকুসকে তাকালো সরিষের দিকে, জিজ্ঞেস করলো অবিলম্বে। কেন? ধারা এক মুহূর্ত নীরব থেকে লোকটা ভীষণ আগ্রহী নিয়ে তাকিয়ে আছে, জানার ইচ্ছে বহুত। তারাও চোখ চেপে তাকালো। জ্যোৎস্নার আলোয় তার চোখ দুটো ঝিলমিল করছে, যেন কোনো অতীত তার পাথরের মতো পাথরে ধাক্কা মেরে গেছে হালকা করে। তারপর নিঃশব্দে হাসে, সেই একই চেপে রাখা হাসি যেটা শ্রাবণ আগেও দেখেছে, তবে এবার তাতে ব্যঙ্গ নেই, কেবল বিষাদের ছায়া। ধারা নিচু গলায় বলল। আমি তো ছোট থেকেই মেঝেতে ঘুমাই, বিছানায় ঘুমানোর অভ্যেস কখনোই হয়নি আমার, কখনো বিছানা পাইনি। শ্রাবণ ধীরে ধীরে কুচকায়, কথাটার মানে বুঝতে একটু সময় লাগবে হয়তো। ধারা একটু থেমে শ্বাস টেনে আবারও বলে। আপনি শহরের মানুষ, হয়তো বুঝবেন না। চাচার বাড়িতে বড় হয়েছি তো, ছোট থাকতে বুঝিনি, পরে বুঝেছি। এই তো আমার বাড়ি না এটা। চাচির বিছানায় তো আর আমার জায়গা হতো না। আমাকে তো কণিকার বিছানাতেও ঘুমাতে দিত না, তাই রান্নাঘরের পাশে একটা পাটি পেতে ঘুমিয়েছি, মানে ঘুমাতাম আর কি। ছোট থেকে তাই করে এসেছি। শীতে কম্বলটাও জোটেনি, বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়েছে গায়ে, তারপরেও কখনো কিছুই বলিনি, বলতেই পারিনি। হঠাৎ করে ফিক করে হাসলো ধারা। তাই আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন আমি মেঝেতে ঘুমোতে পারবো কিনা। এই কথাটাই এত অদ্ভুত লেগেছিল, মনে হলো আপনি, মানে কেউ যেন প্রথমবারের মতো জানতে চাইলো আমি কেমন আছি। এই কারণেই হেসে ফেলেছিলাম, আপনি কিছু মনে করবেন না। গলায় কোনো অভিমান নেই, শুধু স্বীকার করে নেওয়া ক্লান্ত সত্য। চুপ করে যার দ্বারা শব্দ নেই কোনো, আর শুধু দূরের কোথাও যেন রাতের কুকুরটা আবার ডাকছে। কিন্তু শ্রাবণের বুকের মাঝে কিছু একটা ধপ করে পড়ে, তার মুখটা শক্ত হয়ে আসে। কিছু বলার চেষ্টা করেও গলায় শব্দ আটকে যায়। এই মুহূর্তে যেন সে ঠিক করে উঠতেই পারছে না। ধারার জন্য কি অনুভব করছে, মায়া, অপরাধবোধ, না একরকম গভীর গলিত কষ্ট। সে শুধু তাকিয়ে থাকে মেয়েটার দিকে, জ্যোৎস্নায় যার মুখটা এখনো আরও মায়াময়, আরও একা। শ্রাবণের মনে পড়ে বিয়ের রাতে সেই ধারাকে বিছানাতে জায়গা দেয়নি, নিষ্ঠুরের মতন সেই রাতে মেয়েটা সোফাতে ঘুমিতে দিয়েছিল। সেই সময়ে একটু খারাপ লাগেনি শ্রাবণের, কিন্তু এই মুহূর্তে বুকটা ধক করে উঠেছে। ওর চাচা চাচির মতো সেও তবে ধারাকে বিছানা দিল না। কোনো মতে শুটু ঢোক গেল শ্রাবণ নিজে শুয়ে থাকা খাটটার দিকে তাকিয়েই বলল। এই খাটটা কি নতুন? ধারা খানিকক্ষণ চুপ করে থাকে। জ্যোৎস্নার আলোয় ওর মুখের রেখাগুলো যেন আরো গম্ভীর হয়ে উঠে, তারপর আস্তে করেই বলে। খাটটা তো নতুন, আপনার জন্যই চাচা বানিয়েছেন। আগে আমার থাকার মতো কিছুই ছিল না এই ঘরে। ওর গলার স্বর খুবই নরম, কিন্তু সেই নরমতার ভেতরেও একটা চাপা কষ্ট লুকোনো, যেন কেউ দীর্ঘদিনের অভিমানকে চুপচাপ বুকে চেপে বসে আছে। শ্রাবণ মাথা ঘুরিয়ে তাকায় ওর দিকে। ধারা তখনও পাশে ফিরে শুয়ে আছে মেঝেতে, একদম নির্লিপ্ত ভঙ্গিতে। কিন্তু শ্রাবণের ভেতরটা তোলপাড় হয়ে যায়। বুকের ভেতর গুঞ্জন তোলে এক অদ্ভুত বেদনার, অনুতাপের ঝড়। সে জানে ওর জন্যই মেয়েটা একসময় এই ঘরের ভেতরে জায়গাটুকু পর্যন্ত পায়নি, অথচ আজ তারই থাকার মতো সর্ব তৈরি। আর ধারা শুয়ে আছে মেঝেতে। শ্রাবণ আবার কিছু বলতে যাবে, কিন্তু মুখ খুলে শব্দ পায় না। জ্যোৎস্নায় ঘরটা আরও নিঃশব্দ হয়ে পড়েছে। শ্রাবণ চায়নি, তবুও মুখ ফসকে জিজ্ঞেস করেই ফেলে। তুমি কখনোই বিছানায় ঘুমোওনি? এবার খুশিতে কৃতজ্ঞতায় শব্দহীনভাবে মুখ ভরে হাসলো ধারা, খুশিতে আপ্লুত হয়ে বলল। ঘুমিয়েছি তো, ওই যে আপনার বাড়িতে, আপনার পাশের রুমে যে এক রাত থাকলাম, সে বাড়ি জীবনে প্রথমবার বিছানায় ঘুমিয়েছি। তবে হুট করে বিছানা পেয়েছিলাম তো, সেই রাতে ঘুম হয়নি ঠিক। বলেই বিষাদ মুখে হাসলো ধারা। হয়তো কথাটা বলতে লজ্জা বা অস্বস্তি অনুভব করলো খানিকটা। শ্রাবণ হঠাৎই চুপ করে যায়, আবিষ্কার করে মেয়েটার হাসি মুখে পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কথা বলতে সক্ষম। ধারার কথাগুলো যেন ধীরে ধীরে শেখর গেঁথে বসে শ্রাবণের বুকের গভীরে। একটা অদ্ভুত কষ্ট, একটা অক্ষমতা, একটা অনুতাপ ঘিরে ধরে ওকে। মেয়েটা তো সহজে বলে দিল সেই রাতে ঘুম হয়নি, অথচ
সেই রাতে শ্রাবণ নিশ্চিতে ঘুমিয়েছিল। মেয়েটার জীবনের সবচেয়ে নরম বিছানা ছিল সেই রাতে, অথচ ঘুম ছিল না। শ্রাবণের ঠোঁট ফাঁক হয়ে যায়, কিন্তু কথাগুলো আর বেরোয় না। এই প্রথম, একেবারেই প্রথমবার ধারাকে সে ভিন্নভাবে দেখেছে, একটা নাম, একটা সম্পর্কের চেয়ে অনেক গভীর কিছুতে। শ্রাবণ গলার কাছে ধরা কষ্ট লুকিয়ে নিয়ে ধীরে বলল, ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। শ্রাবণ হয়তো নিজেকে ধাতস্থ করছে, কণ্ঠ কেমন একটা কম্পন টের পাওয়া গেল, যেন কি নিজেকে বোঝাতে চায়, আর যেন কিছু না শুনতে হয় আজ রাতে। আর নিতে পারবে না শ্রাবণ। বুকে চিনচিন করে ব্যথা করছে তার। ঘরটা নিস্তব্ধ হয়ে পড়ে আবারও। শুধু জানালার পর্দায় জ্যোৎস্নার দোলা। ধারাও আর কিচ্ছু বলে না। মেঝেতে শুয়ে জ্যোৎস্নার আলো চুপ করে চোখ বন্ধ করে নেয়। রাত গভীর থেকে গভীরতম হয়েছে। জ্যোৎস্নার আলো বারান্দার ভাঙা কংক্রিটের দেয়ালে ছায়া ফেলে রেখেছে। পাকার ঘূর্ণন নিঃশব্দ, কিন্তু শ্রাবণের মাথার ভেতর যেন অনবরত শব্দ বাজছে। সে চোখ তুলে একপাশে ধারা মেঝেতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। মুখটা কিছুটা অস্পষ্ট, তবুও চেনা। সেই মুখ যে খানিক আগেও কেমন তার ছেলের হাসি হেসেছিল তার দিকে তাকে, অথচ এখন এতটা নিরীহ, এতটা নির্জন দেখায় তাকে, যেন কোনো পূর্ণ অভিমানের উপর ঘুম নেমে এসেছে। আশ্চর্য! শ্রাবণ জানতো এই গ্রামে এসে রাতে সে বিরক্তিতে ঘুমাতে পারবে না, কিন্তু তাই বলে যে এমন একটা উদ্ভট অনুভূতি নিয়ে ঘুম হবে না তা ভাবেনি। শ্রাবণ অপলক তাকিয়ে থাকলো। মেয়েটার কাঁধের কিছু অংশ খোলা, চুলগুলো এলোমেলো, নিঃশ্বাস চলার ভারী ছন্দে যেন রাতটা আরও বেশি গভীর হয়ে উঠেছে। সে জানে আজ আর ঘুম আসবে না। নিজের ভেতরে জমে থাকা অনুচ্চারিত প্রশ্নগুলোর উত্তর খুঁজবে সে। এমন কেন ও? ওকে দেখলে কেন বুক ভার হয়ে আসে? আর কেন সে থেমে থাকে ওকে দেখতে দেখতে? চোখের পাতা নামাতে পারছিল না সে। মনে হচ্ছিল একটা মুহূর্ত চোখ ফিরালেই ধারা হয়তো মিলিয়ে যাবে জ্যোৎস্নার সঙ্গে, অথচ তাকে হারানোর জন্য তো সে প্রস্তুত নয়। রাত গড়াতে থাকলো, কিন্তু শ্রাবণ শুধু তাকিয়েই রইল। মনে হলো যেন নীরব কোনো প্রহরী। সকালের আলো ফুটেছে, ধারার চোখ ধীরে ধীরে খুলে আসে। অদ্ভুত এক নীরবতা ঘিরে আছে চারিপাশে, যেন রাতের জ্যোৎস্না এখনো জানলার কাছে রয়ে গেছে খানিকটা। শরীরটা কিছুটা ক্লান্ত, তবু ঘুম ভাঙার পর প্রথমেই চোখ যায় সামনের বিছানার দিকে। খালি বিছানা দেখে অবাক হয় ধারা। বিছানার পরিপাটি, পেছনের বালিশগুলো এক পাশে গুটিয়ে রাখা, যেন কেউ রাতে শেষ ভাগে উঠে গেছে নিঃশব্দে, একটা শব্দও না করে। ধারার কপাল কুঁচকে ওঠে। তারপর সে ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে চারপাশে তাকায়। ঘরের কোনায় কোথাও শ্রাবণ নেই। অদ্ভুত, লোকটা তো তাড়াতাড়ি উঠে পড়েছে, নাকি নতুন পরিবেশে এসে ঘুমিয়ে হয়নি। পাশের জানলার পর্দাটাও সামান্য উঠছে, তার বাইরে সূর্যের কিরণ ফোটা ফোটা ঘরে ছড়িয়ে পড়েছে। ঘরে মেঝেতে যেখানে সে রাতভর জড়সড় হয়ে ঘুমিয়েছিল, ধারার ঠোঁটের কোণে এক হালকা চিন্তার রেখা। উনি কোথায় গেল? এই প্রশ্ন তার ভিতরেও বেজে উঠেছে, কিন্তু মুখে উচ্চারিত হয় না। আসলে এই ভোরবেলায় তার মনে জমে থাকা অন্যরকম এক অনুরাগ। সে রাতের সেই অপলক দৃষ্টি, শ্রাবণের চোখের গাঢ় নীরবতা। ধারা ধীরে ধীরে মেঝে থেকে উঠে বসলো। চারপাশে নীরবতা। একটু ভ্রু কুঁচকে ঘরের চারপাশে তাকালো। বারান্দায় গিয়ে দেখলো কেউ নেই, রান্নাঘরেও নেই, উঠোনেও না। ধারা এবার কেমন অস্থির অনুভব করলো। নিচে নামলো সে, পাগুলো যেন আপনি পথ খুঁজে নিচ্ছে। ধারার পেছন দিকে ঝাপসা হলো, ঝিম ধরে আছে। শুধু একটা জিনিস কেমন স্পষ্ট, পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এক অচেনা নিঃসঙ্গতা। ধারা একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। ওই তো শ্রাবণ। সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে, এক দৃষ্টিতে তাকিয়ে পুকুরের দিকে, স্থির পানির দিকে। পানিও যেন তার সঙ্গে নীরবতা ভাগ করে নিচ্ছে। শ্রাবণের মুখে কোনো অভিব্যক্তি নেই, তবে চোখ দুটো গভীর, যেন রাতে জমে থাকা সমস্ত প্রশ্ন সেখানেই গলে মিশে গেছে। ধারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, না কিছু জিজ্ঞেস করে। তবে মনে মনে বেশ খারাপ লাগে ধারার। ভাবে মানুষটার বোধহয় গ্রামে ঘুমোতে কষ্ট হচ্ছে। সকাল সকাল সামিউল শেখের ডাক পড়ে তার ছোট ভাইয়ের অফিসে, যেখানে বর্তমানে শ্রাবণ কাজ করছে। তাই দেরি না করে তিনি সকালবেলায় শুধু এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছেন। এদিকে সালমা বেগমও আজ একটু ব্যস্ততার মধ্যেই আছেন। আজ বিকেলে তিনি শপিং করতে যাবেন বলে ভেবে রেখেছেন।
হুট করে মনে হলো কয়েকটা নতুন শাড়ি কেনা দরকার। সকাল 10টা বা 11টা বাজে বোধহয় সালমা বেগম সোফার বসে বসে কাঁথা সেলাই করা শুরু করে দিলেন। হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে উঠল। চমকালেন সালমা। এই সময়ে তো কারো আসার কথা নয়। সামিউল শেখ তো দুপুরে আসবেন। তবে এখন কে এলো? একগাদা কৌতূহল নিয়ে সালমা বেগম বাড়ির দরজা খুলে দিলেন। দরজার সামনে টপস পরে দাঁড়িয়ে থাকা তন্নিকে দেখে ফ্রিকুচকে তাকালেন সালমা বেগম। আবাকে চরম পর্যায়ে পৌঁছে গিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, তুমি? তন্নি নামের মেয়েটি এক পা এগিয়ে এসে চোখ মুখ শক্ত করে বলে উঠল। কেন আশা করেননি বুঝি? সালমা বেগম নিজেকে ধাতস্থ করলেন। মনে মনে শুকরিয়া আদায় করলেন এই মুহূর্তে শ্রাবণের অনুপস্থিতির জন্য। তিনি এবার শক্ত চোখে তাকিয়ে বললেন, অবশ্যই না, তোমাকে এখানে আশা করার প্রশ্নই ওঠে না। তোমাকে তো আমি বলেছি শ্রাবণের বিয়ে হয়ে গেছে, ও এখন বিবাহিত। কথাটা বুঝতে পারোনি তুমি? এক কথা কতবার বলতে হয়? কেন এসেছো তুমি এখানে? তন্নি আবার রীতিমতো হুঙ্কার করে চোখের পানি ছেড়ে দিল। ছিটকে এসে বলতে থাকলো, কেন এসেছি মানে? আমি আমার অধিকার পেতে এসেছি। ঠকিয়েছেন আপনারা আমাকে, সব বেইমানের দল। আমি আমার অধিকার চাই। গত 2 বছর ধরে স্বপ্ন দেখে এখন পালিয়ে যাবেন? এতই সস্তা? আমাকে বাজারে মেয়ে ভেবেছেন? হ্যাঁ, সালমা বেগম মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন। তন্নির রাগত গলার ধাক্কায় তার চোখ মুখ শক্ত হয়ে উঠল। এই মেয়েটা তার দেবরের শ্বশুরবাড়ির সম্পর্কের আত্মীয়, সামিউল শেখের মামাতো বোনের মেয়ে। একসময় বাড়িতে যাতায়াত ছিল, হাসিখুশি একটা সম্পর্ক ছিল। কিন্তু পরিস্থিতি যেদিন থেকে জটিল হয়েছে সেদিন থেকে এই সম্পর্ক বিষ হয়ে উঠেছে। 2 বছর আগে শ্রাবণ যখন বিদেশে গিয়েছিল, তখন শাশুড়ি মারা যাওয়ার সময় সালমা শেখ আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তনির মা বাবার সাথে একটা মুখের কথা হয়েছিল, ভুলবশত হোক আর মুখের কথাই হোক, তিনি বলেছিলেন শ্রাবণ দেশে ফিরে তনির সাথে বিয়ে দিবেন। তখন অত কিছু ভেবে বলেননি তিনি। সেই সময় তার মাথায় একটাই কথা ছিল, কিভাবে ছেলেকে দেশে ফিরিয়ে আনবে আর দেশে ফিরিয়ে আনার সাথে সাথে দেশে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেবে। এই কারণে তিনি তখন তন্নির সাথে বিয়ের কথা তুলেছিলেন। কিন্তু মেয়েটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে তা ভাবেননি। তন্নির কাপা কাপা কণ্ঠে উচ্চারিত প্রতিটি বাক্য সালমা বেগমের মাথার ভেতর যেন বাজ পড়ে। আশপাশে কেউ না থাকলেও জানালার পর্দা যেন নড়ে উঠে, দেয়ালের ঘড়ির টিকটিক শব্দটা যেন দ্বিগুণ জোরে বাজে। সালমা বেগম এবার দরজার হাতল শক্ত করে ধরে বললেন, তন্নি, নিজের মুখের ভাষা নিজে শুনেছো তুমি? কেমন ভাষা ব্যবহার করছো? আমরা বেঈমান, তুমি অধিকার চাইছো? কোন অধিকার? কোন সম্পর্ক ছিল তোমার সাথে শ্রাবণের? শ্রাবণ তো তোমার কথা জানেও না। কিসের ভিত্তিতে তুমি এসেছো এখানে চিৎকার করতে? তন্নির গাল বেয়ে জল ঝরছে। সে চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু গলার জোর শব্দ আটকে যায়। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরেছে। তারপর ভেতরে কোথাও যেন একটা কাপা আওয়াজ বেরোয়, তাহলে আমি কি ছিলাম মামি? একটা ভুল, এক ফোঁটা প্রয়োজন? আমার বুকের ভিতরে যে জায়গাটা 1 বছর ধরে শুধু শ্রাবণের নামেই কাঁপে, সেটার কোনো দাম নেই? আমি কি করে বোঝাবো আপনাকে? আমি তাকে কখনো ব্যবহার করতে চাইনি। শুধু একটা ছোট জায়গা চাই তার জীবনে। সালমা বেগম হঠাৎ মুখ ফিরিয়ে নেন, যেন কারো চোখে ধরা পড়ে যাবেন। জানলার বাইরে তখন মেঘে ঢাকা রাত। বিদ্যুৎ এক ঝলকে আকাশ ছিঁড়ে যায়, হয়তো কাকতালীয়, হয়তো প্রতীকী। তিনি ধীরে ধীরে বললেন, ভুল করেছিলাম আমি তন্নি। তখন ছেলের জন্য ছটফট করছিলাম, আর তুমি ছিলে সবচেয়ে নির্ভরযোগ্য সহজ একটা সমাধান। কিন্তু মানুষ তো সমাধান না, মানুষ তো মানুষ। আবেগ নিয়ে ভুল করছিলাম আমি আর তুমি, হয়তো বেশি ধরে নিয়েছো। তন্নির চোখ ফেটে কান্না আসে। তাহলে আমি কোথায় যাব এখন? আমার এই অপেক্ষা, এই প্রহর গোনা, আমার সব কিছু তো ওই একটা কথার উপরেই দাঁড়িয়েছিল। আপনি বলেছিলেন, আপনি নিজেই বলেছিলেন। সালমা বেগম এবার চুপ করে যান। বাতাসে কেমন যেন থমথমে নিস্তব্ধতা। বাইরে দূরে কোথাও কুকুর ডেকে উঠছে, আর ভেতরে তন্নি দাঁড়িয়ে থাকে একা, ছিন্ন ভিন্ন স্বপ্নের ধ্বংসস্তূপে। তন্নি এবার হঠাৎ করে কাঁদতে কাঁদতে বসে পড়লো সিঁড়ির পাশে। বলতে লাগলো, ভুল করেছেন আপনি, ভুল করেছে আপনার পরিবার, যার মূল্য আপনাদের একদিন দিতে হবে। আমি এত সহজে ছাড়বো না।
শ্রাবণের সাথে আমার এতদিনের ঘর বাঁধার স্বপ্ন সব শেষ হয়ে যেতে পারে না। পৃথিবীতে যত ধ্বংস নেমে এসেছে তার মনে হয় অর্ধেক হয়েছে শুধু মিথ্যে নামক এক অদেখা বস্তুর জন্য। আর সরল চিত্তের ধারা যতই হোক না কেন, মিথ্যে জিনিসটিকে খুব বাজেভাবে ঘৃণা করে সে। অথচ এখন সে জানতে পেরেছে তার চাচা মিথ্যে বলে তাদেরকে গ্রামে আনিয়েছে। শ্রাবণ সকাল সকাল নিজেকে অকর্ম আর ঠেকি হিসেবে আবিষ্কার করেছিল। খাওয়া দাওয়ার পর তার কোনো কাজ না থাকায় লিজান, সাইম আর সাদিকের সাথে গ্রামটা ঘুরে ঘুরে দেখতে বেরিয়েছে সে। যাওয়ার আগে অবশ্য খাওয়ার পর্ব শেষ। এদিকে দুপুরে এক বড় সড়ো ভোজের জন্য করিম সাহেব বাজার করে এনেছেন। সেটারই আয়োজন করতে ব্যস্ত কণিকা। ধারা আর সোহাগী বেগম সাদামাটা একটা শাড়ি কোনোভাবে শরীরে পেঁচিয়ে পিড়িতে বসে সবজি কাটছে ধারা। গ্রামে তো শাড়ি ছাড়া অন্য কিছু পরা যাবে না, লোকমুখে কথা হবে, তাই উপান্ত না হয়ে শাড়ি পরেছে ধারা। সাজু নিয়েছে কণিকার। এদিকে কণিকাও ধারার পাশে বসে মরিচ পেঁয়াজ কাটছে। মূলত তিনজনই একসাথে উঠোনে বসেছে দুপুরের রান্নার আয়োজন করতে। মুরগি ধুতে থাকা সোহাগী বেগম কপালে কুচকে বারবার ধারার দিকে তাকাচ্ছে। সে আসলে ভেবেছিল শহরে গিয়ে হয়তোবা ধারার কাজের মেয়ের মতো জীবনযাপন করবে। যতই ভালো পরিবার হোক না কেন, শ্বশুরবাড়িতে নিশ্চয়ই তথাকথিত অবহেলিত হতে হবে মেয়েটাকে। কিন্তু প্রত্যাশিত কোনো কিছুই দেখতে পাচ্ছে না সোহাগী। ধারার চেহারা দেখে মোটেই মনে হচ্ছে না যে সে খারাপ আছে বা তাকে অত্যাচার করা হয়েছে। আর শ্রাবণকে দেখেও অনেক অবাক হয়েছেন তিনি। ছেলেটা ভদ্র, নম্র ব্যবহার, ধারার প্রতি নমনীয়, সব কিছু লক্ষ্য করেছেন তিনি। সোহাগী বেগমের জায়গায় ধারার মা থাকলে হয়তো এইসব দেখে লাখ লাখ শুকরিয়া আদায় করতেন, খুশিতে বুকে প্রশান্তি পেতেন। হয়তো চাচি হিসেবে সোহাগীর উচিত ছিল এরকম প্রতিক্রিয়া দেওয়ার, কিন্তু বাস্তবে তো ভিন্ন। হিংসাতে জ্বলছেন মহিলা। বিরক্ত লাগছে তার। নেহা স্বামীর মার খাওয়ার থেকে বাসের রান্নাবাড়ি করে আপ্যায়ন করতেছেন তাদের। কিন্তু নিজের মেয়ে কণিকার ভবিষ্যৎ কি এমন স্বামী শ্বশুরবাড়ি থাকবে? নিশ্চয়তা আছে, নেই তো। সব ভেবে দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিতে মুখ কুঁচকে রইলেন সোহাগী বেগম। সবজি কাটার এক পর্যায়ে কিছু একটা মনে পড়ল ধারার। সবজি কাটার হাত সহসাই থামল। ফ্রিকুচকে ব্যস্ত চাচির দিকে তাকিয়ে ধারা ব্যাকুল কণ্ঠে বলে উঠল, ছোট মা, চাচু যে বলেছিল ফুপু এসেছে বাড়িতে, ফুপুকে তো বাড়িতে এখনো দেখলাম না। এ পর্যায়ে তড়ক করে দৃষ্টি ফেললেন সোহাগী বেগম। বাজখাই গলায় বলে উঠলেন, কেন রে, ওই শাকসুনি মহিলার জন্য এত দরদ কে তোর? ওই আইলে তো তোর ভালাই হয়, তাই না? বসে বসে কুটনামি করতে পারোস তোরা দুইজন মিললে। বুঝি না কিছু ভাবছোস? কণিকা নিত্যকার চেঁচামেচি শুরু হওয়ার আভাস পেয়ে দীর্ঘশ্বাস পেল। এদিকে ঘৃণার সহিত বলা কথাগুলো গায়ে মাখল না ধারা। ছোট থেকে শুনতে শুনতে অভ্যস্ত সে, কিন্তু ফুপুর বিষয়টা এখনো পরিষ্কারভাবে ধরতে না পারায় ধারা আবারও চোট ভিজিয়ে মাথা নামিয়ে বলল, চাচু শহরে ফোন করে বলেছিল যে ফুপু আসছে। আমি এই কারণেই জিজ্ঞেস করলাম ফুপু কি। ধারার কথা শেষ হওয়ার আগেই সোহাগী বেগম এবার বলেই উঠল, আসে নাই ওই মহিলা। তোর চাচা মিথ্যা কইছে। হইছে, চুপ থাক, কাটাকুটি শেষ কর। ভাবিস না যে তুই শহরে গেছস বইলা তোরে খুন্তি দিয়া পিটাইতে পারুম না। এক্কেরে ঠ্যাং ভাঙ্গা ফেলমু মুখের তেজ দেখাইলে। অত কথা শুনল না ধারা, শুধু মিথ্যা শব্দটা মাথায় বেজে উঠল ওর। হাতের ছুরিটা মাটিতে রেখে সে আবার সোজা হয়ে বসল। খানিকটা জোরেই বলে উঠল, কি বলছে এসব ছোট মা? মিথ্যে বলেছে মানে? ফুপু আসেনি ভালো কথা, কিন্তু মিথ্যে বলেছে কেন? আর ফুপু আসেনি বা কেন? ফুপু তো বলেছিল বিয়ের পর যখন এই বাড়িতে ঘুরতে আসবো তখন আমায় দেখতে আসবে। ধারার গলা যেন একটু বেশি জোরে বেরিয়ে গেল না? এই কথাটা বলার পরপরই চারিপাশে হঠাৎ একটা থমথমে নীরবতা নেমে এলো। কণিকা থমকে গেল। সোহাগী বেগম এবার চোখ কুচকে তাকালেন ধারার দিকে। কাটা মুরগির ভেতর থেকে হাত টেনে বের করে কাঁথার পাশে হাতটা ধুয়ে ফেললেন। তারপর রীতিমতো গর্জিয়ে উঠলেন, এই কি কইলি তুই? এত বড় সড়ো গলা কই থেকে আইলো রে তোর? মুখে দুধের ঘ্রাণ না গেছে সেই মুখ দিয়ে আমারে প্রশ্ন করস? আমি তোদের লালন পালন করছি,
পেট কেটে খাওয়াইছি, আর এখন তুই আমারে জিজ্ঞেস করিস তোর ওই বালের ফুফু কেন আইনি? ধারা মাথা নিচু করে ফেলেছিল এক মুহূর্তের জন্য, কিন্তু পরের মুহূর্তে আবারও মুখ তোলে, স্থির চোখে তাকায় ছোট মার চোখে। ফুপু আসেনি, এইটা নিয়ে কোনো সমস্যা নেই ধারার। সমস্যাটা হচ্ছে মিথ্যে কথাটা নিয়ে। ধারা জেনে তার এই চাচার পরিবারকে, আর সে খুব ভালো করেই জানে কোনো কারণ ছাড়া এভাবে মিথ্যে কথা বলার মানুষ না তার চাচা চাচি। নিশ্চয়ই এতে কোনো সুপ্ত স্বার্থ লুকিয়ে আছে। কোনো স্বার্থ ছাড়া এমন কথা বলাটা মোটেও স্বাভাবিক নয়। তাই ধারা নিজেকে ধাতস্থ করে বলল, তুমি কথাটা ঠিকঠাক বোঝোনি চাচি। ফুপুর আশার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু মিথ্যা বলেছো তোমরা, এর কারণটা কি বলো? তোমরা এইভাবে এত বড় একটা মিথ্যা বলবে, সেটা আমি মুখ বুজে মেনে নিব না? কণিকা হতবম্ব হয়ে তাকালো ধারার কথা শুনে। আগে কখনো এমন কথা বলেনি ধারা, যদিও খুব নরম স্বরে বরাবরের মতোই দুর্বল চিত্তেই বলেছে, কিন্তু অনেক কঠিন কথা বলেছে বটে। তাই এই কথাগুলো শোনার সাথে সাথে সোহাগী বেগম যেন জ্বলেই উঠেন। দুপ করে উঠানে বসে বললেন, ওই হারামজাদি, তুই এত সাহস কোথা থেকে পাইলি রে? শহরের হাওয়া খাইয়া পাকনা গজাইছে তোর, এখন তুই আমার মুখের দোষ দিবি? আমারে কিছু কবি না তুই? তোর চাচারাই গিয়া ক। যা, আমি কিছু কই নাই। আর তুই তো ওই মহিলার লেজ ধরে ঘরে ঘরে ঘুইরা ফিরবি। আমি তোকে চিনি না? আহারে, কত মায়া রে তোর ওই ফুফুর জন্য। ধারা এবার দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে উঠে দাঁড়ায়। তার চোখ ঠান্ডা, কিন্তু গলার স্বর অসাধারণ ঠান্ডা ও সাহসী। হ্যাঁ, মায়া আছে, কারণ উনি একমাত্র মানুষ যিনি আমার সাথে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করেননি, কখনো তোমাদের মতো বেইমানি করেনি। তোমাদের মিথ্যার আগুনে আমি পুড়েছি, কিন্তু ফুপু আমার পাশে ছিল ছায়ার মতো। আর একটু থেমে ধারার শুকনো ঠোক গেল। বলতে ভয় লাগছে তার, কিন্তু কেন যেন তার আজ বলতে ইচ্ছে করছে। চুপ থাকতে ক্লান্ত সে। কেন যেন আজ নিজেকে অসহায় মনে হচ্ছে না। বারবার মনে পড়ছে বাবার রূপে পাওয়া সামিউল শেখের স্নেহ আর মার রূপে পাওয়া সালমা বেগমের ভালোবাসার কথা। ওসব ভেবে নিজেকে শক্ত লাগছে তার। তাই বুকের ভিতর থাকা কথাটা বলেই ফেললো ধারা। আর আমি খুব ভালো করেই জানি তুমি বা চাচা কেউ কখনো কোনো স্বার্থ ছাড়া কাজ করো না। তোমরা জানো যে ফুপুর কথা বললে আমি গ্রামে আসবই, ফুপুর টানে হলেও আমি গ্রামে আসব, অবশ্যই আসব। হয়তো তাই তোমরা ফুপুর প্রসঙ্গে এনে শহরে কল করে জানিয়েছো। তাছাড়াও যেখানে এতগুলো বছর আমাকে একটা রুটি খাওয়াতেও তোমার কলিজা ছিঁড়ে যেত, আমার ঠিকঠাক খেতে দিতে না, সেখানে আমার সাথে একজন অতিথি সহ তোমরা গ্রামে দাওয়াত করলে। যতই নিয়ম হোক, তোমরা তো এসব অবজ্ঞা করতে। কোনো মতে আমার বোঝা নামাতে পারলেই বাঁচো। এখন হাত ভর্তি করে বাজার করে করে রান্নাবান্না করে খাওয়াচ্ছ। কাহিনীটা কি? বিষয়টা খুব অবাস্তব না? আর এতেই বোঝা যায় আমাকে গ্রামে আনার পেছনে নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ আছে। দাঁড়ার কথা শেষে একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো উঠোনে। বাতাস থমকে গেল যেন। পাশে বসা কণিকা অবাক হয়ে তাকিয়ে আছে ধারার দিকে, চোখে শঙ্কা, কিন্তু কোথাও কোথাও একটু গর্ব। এতদিন ধরে যে ধারা অন্যায় প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করে গেছে, সেই ধারা আজ মুখ খুলেছে। এই মুখ খোলাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। ধারা যে এত কথা বলতে পারে তা জানা ছিল না কারোরই। কিন্তু এসব আর সহ্য করতে পারলেন না সোহাগী বেগম। ধারার মুখ এমন সাহসী অথচ নির্দয় সত্যগুলো যেন শুনে সোহাগী বেগম যেন ভেতর থেকে কাঁপতে লাগলেন। যাকে এতকাল ধরে চেপে চাপা দিয়ে রেখে এসেছেন, সেই মেয়েটা আজ দাঁত বের করে কথা বলছে, চোখে চোখ রেখে অভিযোগের ঝাঁজে চৌচির করে দিচ্ছে তার দম্ভ। এমনিতেই ধারার উপর গোপন ক্ষোভটার জন্য তার মাথায় ঠিক ছিল না। তার উপর সবসময় মুখ বুজে সব কিছু সহ্য করা ধারার মুখে এমন অপ্রিয় কথাগুলো শুনে তিনি খেয়েই হারালেন। মুখটা রক্ত লাল হয়ে উঠল। চোয়াল শক্ত করে ক্ষিপ্ত জন্তুর মতো ছুটে এসে হাতের কাছে থাকা চুলার পাশে কাঠের টুকরোটা দিয়ে জোরে আঘাত করলেন ধারার মাথায়। কণিকা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। কিছু বোঝার আগেই সব হয়ে গেল। সমস্ত শব্দ থেমে গেল, পাখির ডাকও যেন স্তব্ধ।
ধারা ছিটকে পড়ে গেল পিড়ির ওপর। তৎক্ষণাৎ মাথায় এক হাত চেপে চাপা আর্তনাদ করে উঠল। চোখ মুখ কুচকে মাটিতে হাত রেখে ভর দিল সে। কাঠের টুকরো খানিক নরম ছিল, তাই বড়সড় আঘাত লাগেনি মাথায়, কিন্তু ব্যথা পেয়েছে ধারা। পুরো মাথা ভন ভন করতে শুরু করলো তার। চোখ মুখ খুলতে পারছে না সে। কণিকা বিস্ময় দুই হাত মুখে চাপলো। পর মুহূর্তে তড়িঘড়ি করে ধারার দিকে ছুটে আসে, গলা ধরে চিৎকার করে উঠছে, বুবু, আল্লাহ কি হইল ও বুবু? তার কণ্ঠে ভয়, হতবাক, দিশেহারা এক যন্ত্রণার আঁচ। ধারার চোখ আজ খোলা। সে বুঝে উঠতে পারছে না ঠিক কি ঘটেছে। কানে শুধু কণিকার চিৎকার আসছে, কিন্তু শব্দগুলো কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। চুলের ফাঁক দিয়ে রক্তের ছোট্ট ধারা বেয়ে নেমে কপাল বেয়ে গাল ছুঁয়ে ছুলো মাটিতে। সোহাগী বেগম তখনও দাঁড়িয়ে, হাত কাঁপছে তার, কিন্তু চোখ দুটোতে দাপট, যেন জয়ী হয়েছেন। তবুও তার নিঃশ্বাস হাঁপানোর মতো। রাগ আর ভয় একসাথে গলার ভিতর দলা পাকিয়ে বসে আছে। ধারার জ্ঞান হারায়নি। সে কোনো মতে মাথায় ব্যথা পাওয়া জায়গাটা হাত রেখে চেপে তাকালো সোহাগী বেগমের দিকে। কণিকা বলতে থাকলো, ও বুবু, ঠিক আছো তুমি? ধারা কিচ্ছু বলল না, ছলছল চোখে তাকালো ছোট মার দিকে। সোহাগী বেগম এবার দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ওঠেন, হারামজাদি, শয়তানি মাইয়া, তোর ভাষা তো অনেক বড় হইছে। তোকে ঠিকঠাক জায়গায় আনতে হইব আমার। তোদের মতো এতিমের তেজ বেশি দিন ঠিক থাকে না রে। বুঝাল, এমন বেয়াদব মাইয়ার দেখি নাই গো আল্লাহ। মুখের সামনে আমার উপদেশ দেয়। বড় হইছে শহরে গিয়া, তাই না? মুখে মুখে কথা কয়। তোকে কত সহ্য করলাম, এতক্ষণ কিছু বলি নাই বইলা? ভাবছোস আমি বোবা? ভাবছোস আমি দয়ালু হইয়া গেছি? এইসব কথা কণিকা অসহায় চোখেই শুনে যাচ্ছিল, কিছু বলার সাহস পাচ্ছিল না। এতদিনের অভ্যাস তার, কিন্তু আজ দেখলো সে ধারা আর সেই আগের ধারা নেই। সেই মেঘলা মেয়েটা আজ গর্জে উঠেছিল, মাথা নিচু নয়, চোখে চোখ রেখে জবাব দিচ্ছিল। এবার আর ধারা কিচ্ছু বলো না, মাথাটা জ্বলে যাচ্ছে, হয়তো ফুলে যাবে কিছুক্ষণ পর। ভাগ্যিস একদম কপালে লাগেনি, নইলে সহজেই দেখা যেত। সোহাগী বেগম থেমে গেলেন এক মুহূর্ত, কিন্তু চোখের আগুনে যেন ঘি পড়ল। তারপর আবারও গর্জে উঠলেন, তোরে উঠাই আনছি, ঘরে খাওন দিছি, গায়ের কাপড় দিছি, শহরে জায়গা পাইছোস, তো এখন বড় বড় কথা কস? আমারে ঠকাইছোস তুই, তোর চাচারে ঠকাইছোস। হ্যাঁ রে, ফুফু ফুফু কইস, ওই শাকচুন্নি পুরোই বিষ। আমার বাড়িতে কেউ আসুক তা আমি চাই না, তাই মিথ্যা কইছি। আরেকটা কারণে মিথ্যা কইছি, ওইটা তো রক্তের চাচার কাছে গিয়া শুই নাল। এখন তুই যা পারিস কর। কণিকা এবার সাহস করে দাঁড়ালো, কাপা কাপা গলায় বলল, মা, তুমি একটু ঠান্ডা হও, এত রাগ করে কি হবে? বুবুর মাথা থেকে তো রক্ত পড়তেছে। সোহাগী বেগম চট করে কণিকার দিকে তাকালেন এমন দৃষ্টিতে যেন তাকেও ছুঁড়ে ফেলবেন। তুই চুপ থাক বেয়াদব, ওর দেখাই সব শিখছস তুই। এখন তুই ওর পক্ষে? তোদের পড়াইছি, কইছিলাম মুখের উপর কথা কইতে। এতক্ষণ চুপচাপ ব্যথা কুকড়ে থাকা ধারা এবার আস্তে করে সোজা হয়ে বসল, চোখের পানি ছোট কাঁপছে। তারপর এক নিঃশ্বাসে বলল, তোমরা আমাকে শুধু শরীরের ক্ষত দাওনি ছোট মা, আমার আত্মাকে কষ্ট দিয়েছো তোমরা। আজ বুঝলাম রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না। ফুপু যদি আজ এখানে থাকতেন, হয়তো এমন আঘাতও হজম করতাম হাসি মুখে, কিন্তু তার নামেই তোমরা ঠকিয়েছো আমায়। ফুপু তো নেই, কিন্তু আজ আমি নিজেই নিজের পাশে আছি। এতদিন না বলার জন্য লজ্জা পাই আমি। আর যদি কিছু একটা বলতে পারি, তাহলে সেটাই হবে আমার আসল প্রতিবাদ। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথা ঝুঁকে পড়েছে এক পাশে, কিন্তু দৃষ্টিটা তীক্ষ্ণ। এই দৃষ্টিতে ভয় নেই, আত্মবিশ্বাস আছে, অদ্ভুত এক অশ্রু ভেজা সাহস আছে। তারপর সে বলল, আমি আর এই উঠোনে এক মুহূর্তও থাকবো না। যেখানে মানুষকে মানুষ মনে করা হয় না, সেখানে থাকা মানেই নিজের অস্তিত্বকে অপমান করা। ধারা কণিকার হাত ধরল,
কণিকা অবাক হয়ে তার দিকে তাকালো। জীবনে কখনো এমন কথা শোনেনি সে। সত্যি হতবাক হয়ে যাচ্ছে ধারার অভিব্যক্তি দেখে। মেয়েটা কিভাবে পারছে এভাবে কথা বলতে? হুট করে এই সাহস কোথা থেকে আসলো তার? সোহাগী বেগম এবারও রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। এসবে তার কোনো কিছু যায় আসে না। কণিকা এবার তড়িঘড়ি করে ধারাকে ধরে বলল, ও বুবু, কই যাবা তুমি? এত তাড়াতাড়ি চলে যাইও না। সত্যিই চলে যাবা? মাথার তীব্র যন্ত্রণা নিয়ে ধারা মিষ্টি হেসে কোনো মতে বলল, সত্যি আমি আজই এখান থেকে চলে যাব রে। গ্রামে এসেছিলাম আপন মানুষদের সাথে দেখা করতে। সাইম, লিজান, তুই সবার সাথেই তো দেখা হলো। এখন ফুপু বাড়িতে যাব, বাকি 5টা দিন ওখানেই থাকবো। এখন আমি এখানে থাকতে চাই না কণিকা। কণিকা এবার বিস্ময় ভরা চোখ নিয়ে জানতে চাইল, বুবু, তুমি অনেক বদলাইছো। কি করে এমন হইলা তুমি? আগে তো কথাই বলতা না। তুমি কেমনে? ধারা ঠোঁট ভিজিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে আসলে নিজেও জানে না কেন তার কথা বলতে ইচ্ছে হলো, কিন্তু শান্তি লাগছে তার। কণিকার চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ালো ধারা। তারপর নরম কিন্তু দৃঢ় গলায় বলল, আমি জানি না কণিকা, তবে হয়তো আমি আগের মতো নেই রে। বদলাচ্ছি একটু একটু করে। কারণ আমি এখন বুঝি চুপ থাকা মানেই সহ্য করা না, চুপ থাকা মানেই সম্মান রক্ষা না। বরং চুপ থাকলে মানুষ মুখেই ধুলা ছড়ে চলে যায়। আমি চুপ থেকেছি অনেক দিন, অনেক বছর। ভেবেছি তুই, চাচা, ছোট মা, তোরা আমার পরিবার। যত কষ্টই হোক নিশ্চয়ই একটা দিন ভালোবাসা পাবো আমি। কিন্তু বিশ্বাস কর, পরিবার কি, ভালোবাসা কি, এসব আমি ওই ওই শেখ বাড়িতে গিয়ে বুঝেছি। এটা মাত্র 2 দিন থেকেই আমি বুঝেছি যে আসলে পরিবার কেমনটা হয়। সে একটু থামল। মাথার যন্ত্রণায় চোখ মুখ কুচকে গেল, কিন্তু কণ্ঠটা ভাঙল না, আরো গভীর হলো। জানিস, মানুষ যখন অমানবিক আচরণ করে তখন সে কখনো আপন হয় না। তখন তার সাথে সম্পর্কের নামে জীবনটা কাটানো পাপ হয়ে যায়। আমি এখন এটা বুঝি, কারণ আমি শহরে গিয়ে এমন একটা পরিবার পেয়েছি যেখানে আমাকে কেউ অপমান করেনি। মা, বাবা, ওনারা হয় আমার জন্মদাতা না, কিন্তু ভালোবাসার কোনো অংশে কম নন। তারা আমাকে মাথা উঁচু করতে শেখাননি, শিখিয়েছেন চোখ তুলে দাঁড়াতে। জানিস, ওনারা আমাকে খুব আদর করে, আমায় ভালোবাসে অনেক। ওনারা ওনারা আমাকে একটা ঘরও বানিয়ে দিয়েছে, জানিস কণিকা। অনেক সুন্দর একটা ঘর দিয়েছে আমায়, খেতেও দিয়েছে। ছোট মা তো এই বাড়িতে তোকে আর ভাইটাকে বেশি ভালো খাবার দিয়ে আমায় বাসি খাবার দিত। তোদের এটো খাবার খেতাম আমি। জানিস, তখনও বুঝতাম না আমি সস্তা, আমি কেন আলাদা, কেন। অথচ ওই বাড়িতে আমাকে আর বাকি সদস্যের মতোই দেখা হয়েছে। বলতে বলতেই গলা ভেঙে এলো ধারার। চোখ দিয়ে ইতিমধ্যে পানি পড়া শুরু করেছে। গাল ভিজে গেল মুহূর্তেই, কিন্তু ধারা সেসব দেখলো না। নাক টেনে চোখ মুছলো, দু হাতে কান্নারত কণ্ঠে আবার বলতে শুরু করলো, আর আর ওই যে আমার সাথে যে লোকটা এসেছে, যার সাথে আমার বিয়ে হয়েছে, জানিস উনি খুব ভালো মানুষ। উনি তো বলে যে আমায় নাকি বউ হিসেবে মানে না, কিন্তু অদ্ভুতভাবে মুখে ওসব কথা বলেও আমার মনে হয় স্বামী হিসেবে যা করণীয় তার থেকেও বেশি কিছুই করছে সে আমার জন্য। তার চোখে আমি একজন স্ত্রী না হলেও অন্তত একজন মানুষ। তোর মনে নেই আমার বান্ধবী সুফিয়া যে বিয়ে করলো, ওকে তো ওর বর নাকি প্রতিদিন অনেক মারধর করে, অনেক অনেক অত্যাচার করে। বিয়ের রাতে নাকি জোর করে পুরো শরীরে আঘাত করেছে। অথচ জানিস কণিকা, এই লোকটা আমায় একটুও মারেনি, ফুলের টোকাটাও দেয়নি। এতদিন আমি বুঝেছি স্বামী মানেই গায়ে হাত তোলা নয়, চিৎকার করা নয়, সারাক্ষণ ছোট করে কথা বলা নয়। উনি কখনো আমার গায়ে হাত তোলেনি, কখনো নিজের রাগের ভার আমার উপর ফেলেনি। উনি তো আমায় মেনে নেয়নি। এই রাগ উনি আমার উপরে কিন্তু দেখায়নি কখনো। একবারও বলেনি তুমি কেন আমায় বিয়ে করলে, তোমার জন্য আমার জীবন শেষ। বলেনি একবারও। শুধু নিজের বাবা মাকেই বারবার বলেছে, রাগ দেখিয়েছে, কিন্তু আমায় দোষারোপ করেনি। উনি আমাকে সম্মান দিয়েছে, চুপচাপ থেকেছে পাশে। আমরা তো ভাবতাম এমন মানুষ শুধু গল্পেই থাকে। তুইও তো ভাবতি, তাই না বল?
কিন্তু না কণিকা, বাস্তবেও থাকে। এমন মানুষ আছে বলেই পৃথিবী এখনো আছে। শুধু ভাগ্য সবার হয় না। খুব কষ্ট করে হলেও আজ একটা সত্যি শুনে নে কণিকা, রক্তের সম্পর্ক নয়, ভালোবাসাই মানুষকে মানুষ করে। ধারা কথা শেষ করতেই কণিকা আবিষ্কার করলো যে সেও কাঁদছে। তারও চোখে এবার একদম ছলছলে। সে চোখ ভিজিয়ে ফিসফিস করে বলল, তুমি ভাগ্যবতী বুবু, সত্যি ভাগ্যবতী। ধারা হালকা হাসে, চোখে জল, কিন্তু হাসিটা অদ্ভুত সুন্দর। ভাগ্যবতী? জানি না, আগে বলে প্রতিবাদ করতাম, কিন্তু এখন বোধহয় হতেও পারি। জানিস কণিকা, আমি এখন বুঝতে পারছি নিজের কদর কিভাবে রাখতে হয়। সেটা শিখেছি শহরে গিয়েই। আগে জানতাম না বলেই এত বছর নিজেকে অবহেলা করেছি আমি। এখন আর না। কেউ যদি সম্মান না দেয় তাহলে আমি তাদের প্রিয় হবার লড়াইও করব না। এখন আমি শুধু এমন জায়গায় থাকতে চাই যেখানে আমাকে মানুষ ভাবা হবে। ধারা এবার এগিয়ে গিয়ে ঘরের কোণ থেকে তার ছোট্ট ব্যাগটা টেনে নিয়ে এলো। ব্যাগটা খুব ভারী না, তেমন কিছু নেই তাতে। এরপর কণিকাকে উদ্দেশ্য করে বলল, লিজান সাইমকে নিয়ে উনি কোথায় গেছে রে? যা তো, সবাইকে ডেকে আন। কণিকা ভেবেছিল থানার বান্ধবী জান্নাতিকেও ডেকে আনবে একবার দেখা করানোর জন্য, কিন্তু শেষে জানতে পারলো জান্নাতি নাকি শ্বশুরবাড়িতে। একটু অবাকই হলো কণিকা, কিন্তু কিছুই তো করার নেই। তাই সাদিকের বাবার ধান খেতে পা বাড়ালো। ধীরে ধীরে মাটির ছোট্ট পথ ধরে এগিয়ে চলল সাদিকের বাবার ধান ক্ষেতের দিকে। বাতাসে ধানের কচি গন্ধ, ভেজা মাটির সোধা গন্ধ, আর সঙ্গে মিশে থাকা একটা অদ্ভুত চুপচাপ রোদ যেন তাকে কেমন ভারী করে তুলেছে। মাথার ভেতর জট পাকানো চিন্তা, ধারার রক্তমাখা মাথা, সেই তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি, সব যেন কেমন গোলমাল লাগিয়ে দিচ্ছে তার ভেতরে। যতই পায়ের গতি বাড়ায় ততই বুকের ভেতরটা যেন চিনচিন করে ওঠে। সামনে ধান ক্ষেতের আইল দেখা গেল। দূরে একটু উঁচু জায়গায় বসে আছে চারজন, সাদিক, শ্রাবণ, ছোট্ট লিজান আর সায়েম। রোদে রোদে হাসির রোল ভেসে আসছে। সাদিক খালি গায়ে একটা খড়ের ঢালু গাদার পাশে হেলান দিয়ে বসে আছে, হাসতে হাসতে লিজানকে কিছু বলছে। সাইম মাটিতে বসে কাদার মধ্যে বাঁশের ছিপ দিয়ে মাছ ধরে অভিনয় করছে। শ্রাবণ হেলান দিয়ে বসে আছে, চোখে নির্লিপ্ততা, একটা তীক্ষ্ণ নির্লিপ্ত ভাব যেন জড়িয়েছে তার মুখে। ধারার কথাগুলো মনে পড়ল কণিকার। আসলে মানুষটা বেশ ভালো। কণিকা একবার দম নিল, তারপর ধানের ভেতর দিয়ে সাবধানে হেঁটে গিয়ে হঠাৎই সামনেই উপস্থিত হলো। উঁচু স্বরে ডাকলো, দুলা ভাই, ও ভাইজান। অপরিচিত সম্বোধন। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকালো, একটু অবাক হলেও কণিকাকে দেখে বলল, তুমি আসছো এখানে? আসো আসো। কণিকা মাথা নেড়ে বলল, না না, যাব না। শুনুন, একটু এদিকে আসুন। শ্রাবণ ফ্রিকুচকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো ঘরের ওপর থেকে, গা ঝেড়ে নিয়ে কোনো মতে এগিয়ে এলো এদিকে। সাদিকও কপাল গুটিয়ে কণিকাকে দেখলো। শ্রাবণ কাছে এসেই বলল, কি হচ্ছে? কণিকা জোর করে হাসলো, কিন্তু চোখে একরাশ ক্লান্তি। বলল, বুবু আপনার একটু ডাকছে। শ্রাবণ ঠোঁট ভাঁজ করলো, চোখ কুচকে তাকালো। ধারা? কণিকা হ্যাঁ বলল। হ্যাঁ ভাইয়া, একটু জরুরি, কিন্তু আপনি গেলে সে ঠিক বুঝাই বলবে, আমি বলতে পারতাছি না। সাদিক হালকা হেসে চিলিয়ে বলল। কেন রে কনা, কোনো গন্ডগোল হয়েছে নাকি? কণিকা সেদিকে না তাকিয়ে বলল, না না সাদিক ভাইয়া, এমন কিছুই না। কিন্তু শ্রাবণের দিকে তাকিয়ে বেশ কাতর কণ্ঠে বলল, তাড়াতাড়ি চলেন না ভাইজান, পরে সব কবুল তো। সন্দেহ দৃষ্টিতে তাকালো শ্রাবণ। কথাবার্তা ঠিক মনে হচ্ছে না, না বুঝেই নীরবে পথ ধরলো বাড়ির দিকে। তার মুখে কিছু নেই, কিন্তু চোখে একটা স্পষ্ট প্রশ্ন, যেন কিছু একটা অনুমান করছে সে। কণিকা দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তার পেছন দিকে হেঁটে যাওয়া শ্রাবণের দিকে। পায়ের নিচে মাটির কাদা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কিন্তু বাতাসে যেন জমে আছে ঘন কিছু অপ্রার্থিব কিছু একটার পূর্বাভাস।
মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে ধারা। দরজার বাইরে থেকে উকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে কণিকা। এদিকে মাথা নিচু করে আঙুল কসলাতে থাকা ধারার দিকে তাকিয়ে ফ্রি কুচকাল শ্রাবণ। ঘরে ঢোকার পর থেকেই মেয়েটা চুপ করে আছে। মনে হচ্ছে কিছু একটা বলবে, কিন্তু বলছে না। আবার কি জানি কেন ঘোমটা দিয়ে মাথা ঠেকে রেখেছে। শ্রাবণ এবার ধারার অভিব্যক্তি দেখে একটু নরম কণ্ঠে বলল, কিছু বলবে? দাঁড়া সহসা চোখ উঠালো। ঠিকঠাক শুনতে পায়নি কথাটা হয়তো, তাই অস্ফুট স্বরে নিশ্চিত হতে বলল। হুম। শ্রাবণ এবার লক্ষ্য করলো মেয়েটার চোখ দুটো খুব ঘোলাটে লাগছে। কেন? মুখটাও এমন ফোলা কেন? এতগুলো প্রশ্ন গিলে ফেলে শ্রাবণ ঠোঁট ফিচিয়ে বলল, কণিকা বলল তুমি নাকি আমায় ডেকেছ, কিছু বলতে চাও? ধারা এবার শুকনো ঠোক গিলে মাথা নাড়লো, মিনমিন করে বলল, চাই। আপনি কিছু মনে করবেন না, আমার পরিবার ভালো না, সামাজিক মানুষ নন ওনারা। আমি জানি এখন। থেমে গেল ধারা। তার কণ্ঠটা এতটাই নিচু আর দ্বিধাগ্রস্ত যে শ্রাবণ এক পা এগিয়ে আসতেই থমকে গেল। মেয়েটার মুখ দেখে যেন কোনো রহস্যভরা অস্বস্তি ছড়িয়ে পড়ছে ঘরের বাতাসে। ধারা ঠোঁট চেপে ধরলো একটু, তারপর চোখ নামিয়ে বলল খুব আস্তে, আচ্ছা, আপনি কি শহরের জন্য বাসের টিকিট কেটে ফেলেছেন? শ্রাবণ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আগামী বৃহস্পতিবার বিকেলে বাস, আর 4 দিন পর। ধারা এবার হতাশ হলো। টিকিট না কাটলে হয়তো এখনই বলতো শহরে ফিরে যাওয়ার কথা, কিন্তু সেটা বলতে না পেরে মিনমিন করে বলল, আমি মানে আমি ভাবছিলাম যদি আপনি মানে কিছু মনে না করেন তাহলে। শ্রাবণ এবার ফ্রুকুচকে পুরো দৃষ্টিটা গেঁথে দিল ধারার মুখে। তাহলে? ধারার কণ্ঠ কাঁপে, মুখটা জোর করে শক্ত করে সে আবারও বলতে চেষ্টা করে, মানে আমরা তো 7 দিনের জন্য এসেছি এখানে, কিন্তু যদি আমরা আজকেই মানে কিছুদিনের জন্য। কথাগুলো বলতে বলতে যেন শরীরটা গুটিয়ে নিচ্ছে ধারা। এমনভাবে বলছে যেন কিছু লুকাচ্ছে, আবার যেন দমটা আটকে আসছে। তার হাতের আঙুলগুলো একটার সাথে আরেকটা চেপে ধরে আছে সে। চোখ নামানো, মুখ থমথমে, একদম নিঃশব্দ। শ্রাবণ থ হয়ে গেল। কিছুক্ষণ কিছু বলল না সে, কিছু বুঝে উঠতেও পারছে না এটা ঠিক কিসের ইঙ্গিত। মেয়েটার চোখে ভয় আছে, অস্বস্তিও আছে, আবার যেন কান্না পেছনে লুকিয়ে আছে। তার ঠোঁট শুকিয়ে গেল হঠাৎ। ধীরে ধীরে জিজ্ঞেস করলো সে, কিছু হয়েছে? কে কিছু বলেছে তোমাকে? তোমার কথা ঠিকঠাক বুঝতে পারছি না আমি। মাথা নাড়ালো ধারা, কিন্তু চেহারায় সে না বলারও বিশ্বাস নেই। না, কেউ কিছু বলেনি। আসলে আপনি বিরক্ত হবেন না প্লিজ। আমি এখানে আর থাকতে পারছি না, খুব দম বন্ধ লাগছে আমার এই ঘরটাকে। মনে হচ্ছে কেউ যেন আমায় গিলতে আসছে চারিদিক থেকে। চলুন না আমরা এখান থেকে আজই চলে যাই, এখানে থাকতে চাই না আমি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। আমি ফুপুর বাড়িতে থাকতে চাই কয়েকটা দিন, প্লিজ। আপনি কিছু মনে করবেন না। আমি জানি এটা আমার বাড়ি, আর আপনি তো অতিথি, কিন্তু আমি যদি এখনই না যাই তাহলে হয়তো একটু থেমে ধারার চোখ বন্ধ করে বলল, আমি হয়তো নিজেকে আর সামলাতে পারবো না। শ্রাবণ এবার একটানা তাকিয়ে রইল তার দিকে। মেয়েটাকে সে চেনে, হয়তো অল্প সময়ই অনেকটা চেনে, কিন্তু এই মুহূর্তে যে ধারা তার সামনে দাঁড়িয়ে, সে যেন সম্পূর্ণ অপরিচিত, নিঃশব্দ, ভাঙা, অথচ অসম্ভব সাহসী। শ্রাবণ ধীরে বলল, ঠিক আছে, তুমি চাইলে আমরা আজই চলে যাব, কিন্তু তোমার ফুপুর বাড়ি কোথায়? উচ্ছ্বসিত হলো ধারা, তড়িঘড়ি করে বলল, বেশি দূর না, এখান থেকে 20 মিনিট লাগবে যেতে। খুব কাছেই ফুপুর বাড়ি। আমরা বরং ওখানেই বাকি 5টা দিন থাকি। আপনি কি বিরক্ত হবেন? শ্রাবণ তাকালো, পূর্ণ দৃষ্টি ফেললো ধারার মুখের উপর। কাতর কঞ্চে বলা, গলাটাও কাঁপছে মেয়েটা। ভীষণ চিন্তিত সে, হয়তো ভয়ও পাচ্ছে। সেই মুখের দিকে তাকিয়ে শ্রাবণ মাথা নাড়ল, ধীরে বলল, বিরক্ত হব না। ধারা ঠোঁট ভিজিয়ে মাথা নামিয়ে শুকরিয়া আদায় করলো। শ্রাবণ এবার ফ্রিকুজকে জিজ্ঞেস করলো, কিন্তু প্রশ্ন একটাই, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ধারা একটু চমকে তাকালো, চোখ দুটো ভিজে উঠলো, কিন্তু সে কাঁদল না, মাথা নাড়লো ধীরে। আমি এখনো ঠিক আছি, কিন্তু অনেক কিছু গিলে ফেলেছি ভেতরে। তার চেয়ে বরং এখন চলে যাওয়াই ভালো।
শ্রাবণ দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল, ঠিক আছে, তবে আমি বাড়ি থেকে আর যাচ্ছি না। আমি পুকুরের দিকটায় থাকছি। আর যদি দরকার হয় একটা ডাক দিও, আমি কাছেই থাকবো। আর কখন বের হতে চাও বলে দিও। দাঁড়া কিচ্ছু বলো না, শুধু মাথা ঝুঁকে দাঁড়িয়ে রইল। তার হাতের মুঠো আটসাট, যেন কিছু ছাড়ছে না, আবারও কিছু ধরেও রাখতে পারছে না। শ্রাবণ দরজার কাছে গিয়ে আবারও থামলো। মনটা খচখচ করছে তার। পেছনে ফিরে তাকালো সে। মেয়েটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা ছিল। যেন সময় থেমে গেছে ওর চারিপাশে। একটা অদ্ভুত নীরবতা জমে উঠেছে ঘরের ভেতর। বাইরের গাছে পাখিরা ডাকছে, দূরে কে যেন হাঁস ডাকছে, কিন্তু তার কোনো কিছুই শ্রাবণের কানে ঠুকছে না। তার বুকের ভেতর হঠাৎ কেমন যেন অস্থির হয়ে উঠল। এমন কেন লাগছে? মনে হচ্ছে কিছু একটা খুব ভয়ানক ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে, আর সে জানে না কিছুই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভেতরকার কণ্ঠস্বরকে থামানোর চেষ্টা করলো। ও বলল ঠিক আছে, কিন্তু চোখে পানি ছিল কেন? ঘোমটা দিয়ে মাথা ঢেকে রেখেছো কেন? মুখটা তো ফোলা, চোখে এমন ছায়া, এইসব আগে তো ছিল না। মনটা খচখচ করতে লাগলো তার। অবচেতনভাবে ঠোঁট চিবাতে লাগলো শ্রাবণ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, হঠাৎ এক সিদ্ধান্তে পৌঁছে আবারও ঘুরে দাঁড়ালো। বাড়ি পায়ে ধীরে আবার ফিরে এলো ধারার সামনে। ধারা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। শ্রাবণ এবার আর নরম স্বরে না, বরং একটু চাপা কঞ্চে বল, তুমি ঠিক নেই ধারা। ধারা চমকে উঠল, চোখ তুলে তাকালো, চোখ দুটো ভিজে। কিছু বলার আগেই শ্রাবণ আবার বলল, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু প্লিজ আমাকে অন্ধকারে রেখো না। তুমি চাইলে চলে যাব, সেটা ঠিক আছে, কিন্তু আমি জানতেই চাই এমন কি হয়েছে যেটার জন্য তুমি এতটা ভেঙে পড়লে। বলো আমাকে। দাঁড়ার চোখ সরিয়ে নিল, উত্তর না দিয়ে আবার মুখ নিচু করলো। শ্রাবণ এবার একটু এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, নিচু গলায় জোর দিয়ে বলল, তুমি না বললে আমি এখান থেকে এক পাও নড়ব না? দাঁড়ো অবাক হলো। কেন যেন ফুট করে মা বাবার কথা মনে পড়লো। এক মুহূর্তেই নীরবতা, ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দাঁড়া এবার ছোট কামড়ে ধরে একবার চোখ বন্ধ করলো, মনে হলো যেন সব গিলে নিচ্ছে ভেতরে। শ্রাবণ আবার বলল, তোমার চোখ ফোলা কেন? মুখে চেহারা এত ক্লান্তি কেন? কেউ কিছু বলেছে তোমাকে? কেউ কিছু করেছে? দেখে মোটেই স্বাভাবিক লাগছে না। দাঁড়া মাথা নিচু রেখেই সজরে মাথা দুদিকে নেড়ে বোঝালো, কেউ কিচ্ছু বলেনি, করেও নি, কিন্তু শ্রাবণ মানতে নারাজ। সে এবার সরাসরি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কণ্ঠের তীক্ষ্ণতা নিয়ে আদেশ ছুড়ে দিল। ঘুমটা সরাও। ধারা মিনমিন করে বলল, পরে। এখনই, এই মুহূর্তে। ধারা এবার আর পারল না, শরীরটা যেন কাঁপছে ভেতর থেকে, ঠুরঠুর থরথর করছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করে ধীরে ধীরে ঘোমটাটা সরিয়ে দিল মাথা থেকে। শ্রাবণের চোখ ছানা বড় হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা ক্লান্তে চলে পড়া মুখ, চোখ দুটো ফোলা, কপালের পাশটায় একটা কালচে ছোপ যেন কোথাও লেগে গেছে। গাল বেয়ে শুকিয়ে থাকা অশ্রুর দাগ আছে এখনো। সে হতবাক, ঠিক বিশ্বাসই করতে পারছে না। কয়েক সেকেন্ড কেবল তাকিয়ে রইল স্তব্ধ হয়ে, এরপর হাত উঠিয়ে দাঁড়ার চুল সরিয়ে দেখতে থাকলো। অস্ফুট স্বরে বলল, হোয়াট দ্য? এই মেয়ে, কি করলে এসব? কোথায় কিভাবে হতে পেরেছ? দাঁড়া এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না, বুক ভেঙে ফুপিয়ে খেতে উঠল। এতক্ষণ সে কান্না সে বুকের ভেতর পাথরের মতো চেপে রেখেছিল, তা যেন ছুটে এলো বানের জলের পথে মতো। কাঁপতে কাঁপতে ভেঙে পড়লো সে শব্দে শব্দে। আমি এখানে থাকবো না, আপনি আমায় নিয়ে চলুন প্লিজ। আমি তো চাচা চাচির জন্যই গ্রামে এলাম বলুন। মনে করেছিলাম ওনারা খুশি হবেন, কিন্তু এলেই বুঝলাম ওরা আদৌ চায়নি আমরা আসি। ছোট মা প্রথম থেকেই কেমন সন্দেহ নিয়ে তাকায়। আপনি তো আর জানেন না, ওরা মানে মোটেই আমাদের দাওয়াত খাওয়ানোর জন্য ডাকেনি জানেন। ধারা আরেকটু জোরে কাঁদে, কণ্ঠ কেঁপে যায়। সে কোনো মতে বলে চলে, আমি সব শুনে ফেলেছি। চাচা আমাকে গ্রামে ডেকেছে শুধুমাত্র টাকার জন্যে। ওরা মনে করছে আমাদের সাথে একটু ভাব জমিয়ে টাকা হাতিয়ে নিবে, ভাবছে আমায় কাজে লাগিয়ে নিজেদের অভাব দূর করবে। আরো কত কি বললো, আমি অত সব বুঝিনি, শুধু এইটুকু বুঝেছি আপনাকে এক জায়গায় রাখতে আমার খুব খারাপ লাগছে।
এখানে থাকতে চাই না আমি। ওনারা কখনো আমায় ভালোবাসেনি, আপন মনে করেনি, আর কখনো করবেও না। সব কিছু শুনলো শ্রাবণ, খুব মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। আসলে করিম সাহেব যে শুধুমাত্র টাকার লোভেই তাদের সাথে বনিবনা করার চেষ্টা করছে, ভাব করতে চাইছে, এটা শ্রাবণ অনেক আগেই বুঝে গিয়েছে। সকালে যখন করিম সাহেবের সাথে পুকুর পাড়ে বসেছিল তখন